লোভ ও মানুষ এই দুইয়ের মধ্যে এত গভীর সম্পর্ক যে লোভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তা এই মুভিটা দেখলে বুঝতে পারবে। আইএমডিবিতে রেটিং 8.2 ও বহু পুরস্কার প্রাপ্ত ছবি মিকা স্টুডিও প্রেজেন্ট টুম্বাড। টুম্বাড মূলত হচ্ছে একটি এলাকার নাম। এই টুম্বাড এলাকার একটা পুরনো ইতিহাস আছে। এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদেরকে এই টুম্বাডের ইতিহাসটা বলে দেই, তাহলে মুভির গল্প সহজেই বুঝতে পারবেন। ইনি হচ্ছেন পূর্তির দেবী বা খাদ্য ও ধন সম্পত্তির দেবী। এই মহাজগৎ যখন সৃষ্টি হচ্ছিল তখন পৃথিবী ছিল এই দেবীর পেট। এখান থেকে 16 কোটি দেবদেবীর সৃষ্টি হয় এবং হস্তর হচ্ছে দেবীর প্রথম সন্তান। প্রথম সন্তান হওয়ায় হস্তরকে দেবী প্রচন্ড ভালোবাসতেন, কিন্তু হস্তর ছিল প্রচন্ডভাবে লোভী। হস্তরের মনে সেই দেবীর সোনা দানা খাদ্য শস্য পাওয়ার প্রচন্ড লোভ জেগে ওঠে। হস্তর অনেক ছলনা করে দেবীর সম্পদ নিতে পারলেও খাদ্যশস্যের দিকে যখন হাত দিল তখন বাকি ওই 16 কোটি দেবদেবীর রাগ আস্তারের উপর পড়তে থাকে। যেহেতু দেবী হস্তরকে অনেক ভালোবাসতেন তাই তিনি সেই দেবতাদের রাগ থেকে একটা শর্তে হস্তরকে বাঁচালেন। সত্যটা হচ্ছে যে হস্তরের নাম এই পৃথিবীতে কেউ কখনো নিতে পারবে না এবং হস্তরকে দেবতা হিসেবেও কখনো কেউ পূজাও করবে না। আর দেবতাদের অভিশাপের কারণে এই টুম্বাডি সব সময় বৃষ্টি পড়তে থাকে। কিন্তু বহুকাল পর আস্তে আস্তে মানুষের মনে শয়তানি জেগে ওঠে এবং এক সময় তারা সেই হস্তরের পূজা করতে শুরু করে এবং পৃথিবীর ওপর ডেকে আনলো এক অভিশাপ। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মানুষ কেন হস্তরের পূজা করতে শুরু করলো। কারণটা হচ্ছে যে মানুষের মনে লোভ জেগে উঠেছিল। তারা ভাবতো হস্তর তো ওই দেবীর সব স্বর্ণ ছিনিয়ে নিয়েছিল, আর তারা যদি কোনোভাবে হস্তরকে খুশি করতে পারে তাইলে হয়তো হস্তরের থেকে অনেক স্বর্ণ পাবে। তাই মানুষজন লোভে পড়ে হস্তরের পূজা শুরু করে। আসলে হস্তর কোনো দেবতা নয়, সে ছিল শয়তানের একটা রূপ। ছবিটার মধ্যে ডিরেক্টর যেভাবে একের পর এক টুইস্ট দেখাচ্ছিল ঠিক সেভাবে আমিও খুব সহজে আপনাদেরকে সেই সব কিছুই এক্সপ্লেন করব, যেন পুরো ছবিটা দেখার ফিল আপনারা পেতে পারেন। যদি টুম্বাডের মতো জটিল কাহিনীর এই ছবিটার এক্সপ্লেনেশন আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আশা করি আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এবার ছবির আসল কাহিনীতে। ছবি শুরু হয় তখন সাল 1917। বৃষ্টি পড়ছিল। এমন সময় টুম্বাড গ্রামের জমিদার বাড়ির সামনে লাল কাপড় পরা একটা মহিলাকে দেখা যায়। জমিদার বাবুর এক পা কবরে চলে গেছে, তো কি হয়েছে, তার ইচ্ছে কিন্তু এখনো যুবকদের মতোই ছিল। জমিদারের যৌন বাসনা মেটানোর জন্যই মহিলাটা ওইখানে যায়। তখন গ্রিলের পিছনে হস্তরের একটা মূর্তি দেখা যায়, যার হাতের মধ্যে একটা স্বর্ণের কয়েন ছিল। মহিলাটা তখন জমিদারকে জিজ্ঞাসা করে, আপনি বলেছিলেন ওই আমাবস্যার পরে আমাকে ওই স্বর্ণের মুদ্রাটি দিয়ে দিবেন। জমিদার তখন বলে, স্বর্ণের মুদ্রা কোনো ছোট বিষয় নাকি, এটা কামাই করে নিতে হয়, তুইও কামাই করে নিয়ে যা। মানে বুঝতে পারছেন কিভাবে কামাই করে নিয়ে যেতে বলতেছে। মহিলাটা তখন জমিদারকে বলে, একটু জলদি করেন, সন্ধ্যা হয়ে গেছে, বুড়ি এখনই খাবারের জন্য জেগে উঠবে। জমিদার তখন ভয় পেয়ে যায় আর বলে, যা তুই চলে যা, আর যাই হোক বুড়ি যেন জেগে না ওঠে। এরপরে দেখা যায় ওই মহিলার দুটো ছেলে আছে, একজনের নাম সদাশিব ও আরেকজনের নাম বিনায়ক। তারা বৃষ্টি দিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরে আসে এবং দেখে যে তাদের মা এখনো ফিরেনি। তারা তখন নিজেদের মধ্যে বলতে থাকে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মা তো এখনো ফিরেনি। ওইদিকে আবার বুড়ির খাবার দেওয়ার সময়ও হয়ে গেছে, খাবার না দিলে বুড়ি তো জেগে যাবে। তখন দুই ভাই দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকে এবং চুলায় ভাত বসিয়ে দেয়। রান্না শেষ হলে সদাশিব বুড়ির জন্য খাবার নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই তাদের মা চলে আসে এবং ভয়ে এক চিৎকার দিয়ে তার দুই ছেলেকে মারতে থাকে। তারপর তাদের মা নিজে আবার চুলায় রান্না বসায় এবং তার ছেলে দুটাকে বলে, তোদের কতবার বলেছি ওইদিকে একা যাবি না। বুড়ির জন্য রান্না শেষ করে বুড়িকে খাবার দিয়ে আসার পর বিনায়ক তার মাকে জিজ্ঞাসা করে, জমিদার কি আজ স্বর্ণের কয়েনটা দিয়েছি? তার মা বলে, না। তখন তার ছেলেটা রেগে গিয়ে বলে, আজ বুড়াটা মরার পর কি কয়েনটা দিবে? এটা শুনে মহিলাটা তাকে জোরে এক চড় মারে
এবং বলে নিজের পিতার নামে এসব বলতে লজ্জা লাগে না। তখনই আমরা জানতে পারি সদাশিব ও বিনায়ক জমিদারেরও অবৈধ ছেলে। ঠিক তখনই বুড়ির ঘর থেকে এক অদ্ভুত কান্নার আওয়াজ আসে। কাউকেই দেখা যায় না, কিন্তু কে যেন কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, আমার খাজানা চাই না, আমাকে যেতে দে, আমার কোনো খাজানা লাগবে না। তখন ওই মহিলাটা বুড়িটিকে বলে, ঘুমিয়ে যা, নাহলে হস্তর চলে আসবে। এই লাইনটা বলার সাথে সাথে বুড়ি ঘুমিয়ে যায়। কিছুদিন পর সেই লম্পট জমিদারটা মারা যায়। শ্মশানে জমিদারের লাশ পোড়ানোর পরে মহিলাটা বাড়িতে ফিরে এসে তার ছেলেদেরকে বলে, রাতে খাবারের পর সবকিছু গুছিয়ে নিবি, কালকে আমরা টুম্পার ছেড়ে পুনে চলে যাব। তাই এখন এদিকে আমাদের আর কিছুই নেই। তখন বিনায়ক বলে, মা, আমরা যদি চলে যাই তাহলে জমিদার বাড়ির খাজানার কি হবে? তখন মহিলাটি বলে, জমিদার সারা জীবন খুঁজেছে কিন্তু পায় নাই, আর তার সকল পৈতৃক সম্পত্তিও সে মজ মাস্তি করে উড়িয়ে দিয়েছে, তাই এখানে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। তখন বিনায়ক বলে, বুড়ি তো জমিদারের দাদি, তাহলে বুড়িকেই জিজ্ঞাসা করি খাজানাটা কোথায় লুকানো। এটা শুনে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, জমিদার নিজেই এত বুড়ো ছিল, তাহলে তার দাদি কিভাবে এখনো বেঁচে আছে? আপনাদের এই প্রশ্নের উত্তর ডিরেক্টর ছবির মাঝে দিয়েছেন। বিনায়ক তার মার সাথে কথা শেষ করে বাইরে আসে সদাশিবের সাথে খেলা করার জন্য। সে উপর থেকে তার ভাইকে জিজ্ঞাসা করে, খাজানার কথা জিজ্ঞাসা করে কি অন্যায়? ঠিক তখনই সদাশিব গাছের ডাল ভেঙে নিচে পাথরের উপর পড়ে এবং তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। এটা দেখে বিনায়ক দৌড়ে তার মাকে বলে এবং তার মা সদাশিবকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই বিনায়ক তার মাকে জিজ্ঞাসা করছিল, বুড়ির রাতের খাবারের কি হবে? তখন তার মা বলে, তুই আজকে বুড়ির খাবার দিয়ে দিস। বুড়ি যদি এর আগে ঘুম থেকে উঠে যায় তাহলে বলিস ঘুমিয়ে যাও, নাহলে অস্তর চলে আসবে। এটা বলে বিনায়কের মা তার ভাইকে নিয়ে চলে যায়। তারপর বিনায়ক ঘরে ফিরে এসে বুড়ির জন্য যখন খাবার রান্না করতে যাবে, ঠিক তখনই নাকি সুরে একটা গান শুনতে পায় এবং ওই গানটা বুড়ির ঘর থেকে আসছিল। বিনায়ক যখন বুড়ির ঘরের সামনে যায় তখন ভিতর থেকে বুড়ি বলতে থাকে, কে এসেছিস? ও আমার রাজা এসেছিস, আয়, দরজাটা একটু খোল। দরজাটা না খুলেই বিনায়ক ভয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই বুড়ি ভিতর থেকে বলে ওঠে, খাজানা? কি রে, তোর খাজানা লাগবে না? আমার কাছে আছে, আয় ভিতরে আয়। এটা শুনে বিনায়কের মনে লোভ জাগে এবং সে দরজাটা খুলে ভিতরে যায় এবং ভিতরে গিয়ে বিনায়ক যে চেহারাটা দেখে সেটা ছিল খুবই ভয়ানক, বীভৎস। দেখে মনে হচ্ছিল কেউ যেন আগুন দিয়ে তাকে ঝলসে দিয়েছে এবং লোহার বিনারি গেঁথে তার মুখ বন্ধ করে রেখেছে। তখন বিনায়ক তাকে জিজ্ঞাসা করে, দাদি, খাজানা কোথায়? খাজানা কি রাজপ্রাসাদের ভিতরে রাখা আছে? তখন বুড়ি বলে, আমাকে খেতে দে, আমার অনেক খিদা লেগেছে, খেতে দিলে আমি সব বলবো। তুই আমাকে খেতে দিবি নাকি আজ আমি তোকে খাবো? এটা শুনে বিনায়ক ভয় পেয়ে দরজাটা খোলা রেখেই সেখান থেকে দৌড়ে চলে যায় এবং বুড়ির জন্য খাবার খুঁজতে থাকে আর মনে মনে ভাবতে থাকে তার মা তাকে কি নাম বলে গিয়েছিল। সে বলতে থাকে, ঘুমিয়ে পড়, না হলে হাতি চলে আসবে, না না, হরিণ চলে আসবে, আবার বলে হাত চলে আসবে। সে যখন এগুলো বলছিল ঠিক তখনই বুড়ি তার পিছনে এসে দাঁড়ায় এবং তার পায়ে শিকল বেঁধে দিয়ে বলে, কিরে, নাম ভুলে গিয়েছিস? আয়, আমি তোকে মনে করিয়ে দিব। এটা বলে বুড়ি বিনায়ককে টানতে টানতে তার ঘরে নিয়ে যায় এবং তাকে খাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিনায়কের নামটা মনে পড়ে যায় এবং বিনায়ক চিৎকার করে বলে, হাস্তার, দাদি ঘুমিয়ে পড়ো, হাস্তার চলে আসবে। এটা শুনে বুড়ি সেখানে ঘুমিয়ে পড়ে এবং বিনায়ক প্রাণে বেঁচে যায়। তখন তার মা বাড়িতে ফিরে আসে। তখন বিনায়ক তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করলে তার মা অনেক কান্না করতে থাকে। তখন আমরা বুঝতে পারি তার ভাই আর বেঁচে নেই। তারপর তারা টুম্বার ছেড়ে পুনের উদ্দেশ্যে রওনা হয়। পথে যাওয়ার সময় বিনায়ক তার মাকে বলে, মা, বুড়িকে যদি আমরা বেঁধে খাবার না দিয়ে খাজানার কথা জিজ্ঞাসা করি তাহলে তো সে বলে দিবে। এটা শুনে বিনায়কের মা অনেক রেগে যায় এবং বিনায়কের হাতে একটি স্বর্ণের কয়েন দিয়ে বলে, এটাই তো চেয়েছিলি, নে, কয়েন নে। এই কয়েনটা দেখে আমরা বুঝতে পারি বিনায়কের মা জমিদার বাড়ির অস্তরের মূর্তির হাতে থেকে সে কয়েনটা চুরি করে নিয়ে এসেছে।
বিনায়ক তখন বলে, মা এটা তো মাত্র একটা কয়েন, কিন্তু ওইখানে তো পুরা খাজানা রয়েছে, চলো বাড়িতে যাই এবং বুড়িকে বেঁধে খাজানার কথা জিজ্ঞাসা করি। তার মা তাকে মারতে মারতে বলে, আরে তুই তো ওই হারামি জমিদারেরই বাচ্চা, তাই তোর মনে এত লোভ, তুই যদি আর কোনোদিন টুম্পাটি ফিরে আসিস তোকে আমি মেরে ফেলবো। তখন বিনায়ক বলে যে সে আর কোনোদিন টুম্পাটি ফিরে আসবে না। এরপর ছবির কাহিনী চলে যায় চ্যাপ্টার 2-তে। এখন আপনাদের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। ডিরেক্টর এই ছবিটাকে এতটাই রিয়েলিস্টিক বানাতে চেয়েছিল যে বিনায়কের টুম্বাড়ি ফিরে আসার এই সিনটা আসল বৃষ্টির মধ্যে শুট করেছিল। মজার ব্যাপার হচ্ছে এই আসল বৃষ্টির জন্য ডিরেক্টর এবং বাকিদের দীর্ঘ 1 বছর অপেক্ষা করতে হয়েছিল। তো গল্পে ফিরা যাক। 15 বছর পর বিনায়ক আবার টুম্বাড়ি ফিরে আসে এবং সোজা চলে যায় তাদের সেই পুরনো বাড়িতে যেখানে তারা থাকতো। বাড়িতে গিয়ে দেখে তাদের বাড়িটি পুরো জঙ্গল হয়ে গিয়েছে। সে আস্তে আস্তে তার দাদির ঘরটার দিকে যায় এবং দরজা খুলে দেখে ভিতরটা পুরো মাকড়সার জাল ও গাছপালায় অন্ধকার হয়ে গেছে। তখন বিনায়ক লক্ষ্য করে তার দাদির শরীর থেকে একটি গাছ জন্ম নিয়েছে এবং সে গাছের মধ্যে মানুষের একটি হার্ট ঝুলে আছে। হার্টটি কিন্তু তখনও ধুক ধুক করছে। সে সময় আমরা ব্যাকগ্রাউন্ডে হার্টে সেই ধুক ধুক করার শব্দটাও শুনতে পাই। এরপর বিনায়ক তার দাদিকে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞাসা করে, দাদি খাজানা কোথায়? তার দাদি বলে, কি রে রাজা, তুই আবার এসেছিস? আরে তুই তো অনেক লোভী রে, আর লোভী হবি নাই বা কেন? তোর শরীরে তো আমার রক্ত, হারামির বাচ্চা। বিনায়ক বলে, দাদি বলো না খাজানাটা কোথায়? পরি বলে, জমিদার বাড়িতে একটা কুয়া আছে, আর আমি কুয়ায় ভালো নামতে পারতাম, তারপর থেকে আমার এই অবস্থা। বিনায়ক বলে, ও আচ্ছা, তাহলে কুয়ার মধ্যে খাজানা? তখন তার দাদি বলে, যাস না ওখানে, লোভ করিস না, তোর অবস্থাও আমার মতো হবে। বিনায়ক বলে, আরে দাদি বলো না কুয়াটা কোথায়, তাহলে তোমাকেও অর্ধেক খাজানা দিব। বুড়িটা বলে, আমাকে মুক্তি দে, আমার খাজানা চাই না, আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দে, মুক্তি দে আমাকে। এরপর বিনায়ক সেখান থেকে বেরিয়ে চলে যায়, কারণ সে বুঝতে পেরেছিল জমিদার বাড়িতে কুয়ার মতো কিছু একটা আছে যেটার মধ্যে ওই খাজানাটা রয়েছে। জমিদার বাড়িতে অনেক মাস পাগলের মতো খোঁজাখুঁজি করার পর অবশেষে কুয়াটির সন্ধান পায়। পরে বিনায়ক সেখান থেকে ফিরে এসে তার দাদিকে আগুন দিয়ে জ্বালিয়ে মুক্তি করে দেয়। খাজানার সন্ধান পাওয়ার পর বিনায়ক তার বর্তমান বাড়ি পুনেতে ফিরে আসে। অনেক দিন ধরে বাড়ির বাইরে থাকার কারণে তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে বাড়ির কেউ তাকে চিনতেই পারছিল না, সবাই তাকে চোর ভাবছিল। পরে অবশ্য তার বউ বুঝতে পারে যে এটা বিনায়ক। সে বাড়িতে এসে দেখে তার বউ নতুন ব্যবসা দিয়েছে, কারণ অনেক দিন বিনায়ক বাড়িতে না আসায় তাদের পরিবারে অনেক অভাব দেখা দিয়েছিল। দেশে তখন ইংরেজদের শাসন চলছিল। বিনায়ক রাঘব নামের এক লোকের কাছে যায়। রাঘবের থেকে সে অনেক টাকা আগে ধার নিয়েছিল। রাঘব বিনায়কের কাছে পাওনা টাকা খুঁজলে সে তাকে একটি স্বর্ণের কয়েন দেয়। কয়েন দেখে রাঘব অবাক হয়ে বলে, এটা কি চুরি করেছিস নাকি? বিনায়ক বলে, না, এটা আমার পৈতৃক সম্পত্তি। তারপর কয়েনটার জন্য বিনায়ককে 100 টাকা দেয়। তার মানে একটা কয়েনের মূল্য ছিল 100 টাকা, যা বর্তমানে 1,00,000 টাকার সমান। বিনায়ক টাকা পাওয়ার পর রাঘবকে বলে, আমার কাছে আরো 3টা মুদ্রা আছে, তুই কিনবি? এভাবে সে একের পর এক স্বর্ণের কয়েন নিয়ে আসে আর রাঘবের কাছে বিক্রি করতে থাকে। কিন্তু কেউ জানতে পারে না বিনায়ক কোন জায়গা থেকে কিভাবে কয়েনগুলো আনে। শুধু এতটুকুই দেখা যায় সে টুম্বার যাচ্ছে আর কয়েন এনে বিক্রি করছে। তো আগে আগে বলে রাখি, কয়েনগুলো কিভাবে আনে সেটা ছবির শেষে অবশ্যই দেখানো হবে। এভাবে করে বিনায়ক কিছুদিনের মধ্যে অনেক টাকার মালিক হয়ে যায়। হঠাৎ একদিন রাঘবের অনেক টাকা দরকার লেগে যায়, কারণ সে এক ইংরেজ অফিসারের থেকে একটা বড় জায়গা কিনতে চাচ্ছিল। কিন্তু রাঘবের কাছে এত টাকা ছিল না, তাই সে ওই খাজানার তথ্যের জন্য বিনায়কের বউয়ের কাছে যায়। রাঘব ছলনা করে তাকে জিজ্ঞাসা করে, বিনায়ক এই স্বর্ণ কোথা থেকে আনে, তুমি কি জানো? বিনায়কের বউ উত্তর দেয়, সে এসব ব্যাপারে কিছুই জানে না। এরপরে রাঘব বিনায়ককে বলে, তোমার তো অনেক সম্পদ, তুমি আমাকে তোমার ব্যবসার পার্টনার করে নাও, তখন আমি সবকিছুর হিসাব রাখবো আর তুমি টাকা কামাই করবে। কিন্তু বিনায়ক রাঘবের এসব কোনো কথায় রাজি হয় না। উল্টো রাঘবকে বলে, তোমার যদি টাকার দরকার হয় তুমি আমার থেকে হাওলাত নিতে পারো। এরপরে রাঘব আর একটা বুদ্ধি বার করে। সে একটা মেয়েকে বিনায়কের বাড়িতে নিয়ে আসে এবং বলে, মেয়েটা অনেক গরিব, থাকার কোনো জায়গা নেই, তুমি তোমার কাছে রেখে দাও, তুমি যা চাও সব করতে পারবে তার সাথে। একথা শুনে বিনায়কের মনে মেয়েটার জন্য লোভ জেগে ওঠে।
এবং মজা করার জন্য মেয়েটাকে কাজের লোকের নাম দিয়ে নিজের বাড়িতে রেখে দেয়। সেদিন রাতে মেয়েটা বিনায়ককে বলে, আমাকে যদি 50 টাকা দেন তাহলে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর দিব। বিনায়ক মেয়েটাকে টাকা দিলে মেয়েটা বলে, রাঘব আমাকে 50 টাকা দিয়ে ভাড়া করে এখানে এনেছে যেন আমি আপনাকে 2 দিন আমার সাথে আটকে রাখি। এই ফাঁকে রাঘব নাকি টুম্বাডের কোনো এক পুরাতন জমিদার বাড়িতে যাবে একটা জরুরি কাজে। তখন বিনায়ক বুঝতে পারে রাঘব তাকে এখানে আটকে রেখে খাজানার খোঁজে টুম্বাডে যাচ্ছে, কারণ রাঘব জানতো বিনায়কের বাড়ি আগে টুম্বাডে ছিল এবং সেখানকার জমিদার বাড়িতে খাজানাও আছে। তখন বিনায়ক জলদি করে জমিদার বাড়িতে চলে আসে এবং দেখে রাঘব সেখানে খাজানা খোঁজাখুঁজি করছিল। রাঘব কিন্তু জানে না খাজানা কোথায় রাখা আছে, সে শুধু এতটুকু জানে জমিদার বাড়ির কোথাও না কোথাও খাজানা আছে। তখন বিনায়ক চালাকি করে রাঘবের সামনে খাজানা আনতে যাওয়ার অভিনয় করে কুয়ার মধ্যে ঢুকে যায় এবং কিছুক্ষণ পরে সেখান থেকে 2টি সোনার কয়েন হাতে নিয়ে বের হয়ে আসে। এটা দেখে রাঘব ভাবে গুহার ভিতরে সব খাজানা রাখা, তাই সে একা একা কুয়ার ভিতরে ঢুকে পড়ে। এই প্রথম আমরা দেখতে পারি কুয়ার ভিতরে মানুষের পেটের মতো কিছু একটা ছিল যা শ্বাস নিচ্ছে। এসব দেখে রাঘব এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। হঠাৎ সে লক্ষ্য করে সেখানে একটা বক্স রাখা আছে। বক্সটা খুলে দেখে ভিতরে আটা দিয়ে তৈরি একটা পুতুল। রাঘব পুতুলটাকে হাতে নিয়ে দেখছিল, ঠিক তখনই জন্তুর মতো কিছু একটা এসে রাঘবকে হামলা করে তাকে টেনে নিয়ে চলে যায়। এই ঘটনার কিছুক্ষণ পর বিনায়ক আবার সেই গুহায় ফিরে আসে। এসে দেখতে পায় রাঘব খুব বিভৎস অবস্থায় দেয়ালের সাথে লেগে আছে। আসলে এটা ছিল বিনায়কের প্ল্যান, কারণ বিনায়ক চাচ্ছিল না আর কেউ যেন তার খাজানার ব্যাপারে জানতে না পারে। তাই সে ইচ্ছে করে রাঘবকে কুয়ার ভিতরে পাঠায় আর এই করুণ অবস্থা হয়ে যায় তার। বিনায়ককে দেখে রাঘব অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। বিনায়ক বলে, রাঘব ঘুমিয়ে যা, না হলে হস্তর চলে আসবে। রাঘব সেখানেই ঘুমিয়ে যায়। এরপরে দৃশ্যটা দেখার পর এতক্ষণ ধরে দর্শকদের মনে জমে থাকা সকল রহস্যের সমাধান পাওয়া যায়। দেখা যায় বিনায়ক নিজের চারপাশে আটা দিয়ে একটা বৃত্ত বানায়। সেই বৃত্তের ভিতর দাঁড়িয়ে হাতে একটি আটার পুতুল নেয় এবং সাথে সাথে সেখানে ওই ভয়ঙ্কর প্রাণীটা চলে আসে, যেটার নাম হচ্ছে হস্তর। এ প্রথম আমরা শয়তান রূপী সেই ভয়ঙ্কর হস্তরকে দেখতে পাই। হস্তর বিনায়কের কাছে এসে আটার পুতুলটা খুঁজতে থাকে, কিন্তু বিনায়ক হস্তরের সাথে কিছুক্ষণ মজা করে, যার কারণে হস্তর রেগে গিয়ে রাঘবের একটা হাত ছিঁড়ে ওইটা খেতে থাকে। এটা দেখে বিনায়ক ভয় পেয়ে হস্তরকে ওই আটার পুতুলটা দিয়ে দেয়। হস্তর যখন খাবার খাচ্ছিল, বিনায়ক হস্তরের পিছনে থাকা একটা ব্যাগ টান দিয়ে স্বর্ণের কিছু কয়েন বের করে আনে এবং সেগুলো কুড়িয়ে নিয়ে যখন উপরে উঠতে যাবে, রাঘব আবার চিৎকার শুরু করে। তখন বিনায়কের মনে কিছুটা মায়া হয়। রাঘব যেহেতু বিনায়কের অনেক উপকার করেছে, তাই সে রাঘবের এই করুণ অবস্থা দেখতে না পেরে রাঘবের উপর আগুন লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি গুহা থেকে বের হয়ে যায়। তার দাদি বলেছিল শুধু আগুন দিয়ে জ্বালিয়ে দিলেই মুক্তি পাবে, নয়তো সারা জীবন এভাবে থাকতে হবে। আর আমরা তখন বুঝতে পারি বিনায়কের দাদির ওই করুণ অবস্থা কিভাবে হয়েছিল। এভাবে 14 বছর পার হয়ে যায়। সাল 1947। ভারত তখন স্বাধীন। বিনায়কের চোখে মুখে বয়সের ছাপ পড়ে গেছে। সে বাড়িতে চেষ্টা করে দড়ি বিয়ে উপরে ওঠার জন্য, কিন্তু পারে না। ততদিনে বিনায়কের ছেলেটাও বড় হয়ে গেছে। সে চিন্তা করলো ছেলেকেই এখন থেকে কুয়ায় নামাবে, তাই তাকে বাড়িতেই দড়ি বেয়ে উপরে ওঠার এবং ব্যাগ থেকে স্বর্ণের কয়েন বের করার প্রশিক্ষণ দিতে লাগলো। কুয়ায় গিয়ে যা যা করতে হবে সবকিছুই ভালো করে শেখালো। একদিন সে ছেলেকে বলে, চল তোকে এবার আসল জায়গায় ঘুরিয়ে আনি। তারপর তারা বাবা ছেলে কথা বলতে বলতে গাড়িতে করে টুমবাড়ে পৌঁছে যায়। জমিদার বাড়িতে ঢুকে তারা একটা আটার পুতুল বানায়, পরে সেটা ফেলেও দেয়। বিনায়ক বলে, আজকে এই পুতুলের কোনো দরকার নেই, আজকে শুধু তোকে ভিতর থেকে দেখিয়ে আনবো। ভেতরে যাওয়ার পর তারা তাদের চারপাশে একটা আটার বৃত্ত বানায়, কারণ এই বৃত্তটা তাদের সুরক্ষা রেখা। বিনায়ক তার ছেলেকে বলে, জানিস আটার বৃত্তটার মাঝে হস্তর কেন ঢুকতে পারে না? কারণ হচ্ছে হস্তর দেবীর সব স্বর্ণ নিয়ে নিলেও খাদ্যশস্য কিন্তু নিতে পারেনি। তাই খাদ্যশস্য বা আটা হস্তরের জন্য অভিশাপ। কেউ যদি তাকে নিজের ইচ্ছায় খাবার না দেয় তাহলে সে খেতে পারবে না। আমরা যখন তাকে পুতুলটা দিব তখন তার খিদায় হুঁশ থাকবে না, এবং সেটাই আমাদের জন্য উপযুক্ত সময় তার পকেট থেকে স্বর্ণ বের করে গুহার উপরে চলে যাওয়ার। এতটুকু সময়ের মধ্যে বের হতে না পারলে হস্তর কিন্তু আমাদেরকে ছিঁড়ে একদম টুকরো টুকরো করে ফেলবে। তার ছেলের সাথে কথা শেষ করে বিনায়ক বলে, চল এখন গুহা থেকে বের হওয়া যাক।
আজকে তো কোনো পুতুল আনিনি, তাই স্বর্ণ নেওয়া যাবে না, এটা শুধুই তোর ট্রেনিং ছিল। তখন তার ছেলে জামার ভিতর থেকে একটা পুতুল বের করে বলে, বাবা আমি তো পুতুল এনেছি। পুতুলটা বের করার সাথে সাথে হস্তর তাদের উপর আক্রমণ করে। ছেলেটা তখন বৃত্তের বাইরে ছিটকে পড়ে যায়। বিনায়ক তার ছেলেকে কোনো রকম বাঁচিয়ে সেখান থেকে উঠতে যাবে, এমন সময় তার ছেলেটার মনে লোভ জেগে ওঠে। সে দেখলো হস্তর খেতে ব্যস্ত, তাই সে হস্তরের পকেট টান দিয়ে স্বর্ণ বের করে কয়েকটা কয়েন হাতে নিয়ে গুহার বাইরে চলে আসে। এই যাত্রায় বাবা ও ছেলে প্রাণে বেঁচে যায়। উপরে উঠে বিনায়ক তার ছেলেকে অনেক মারে। সে বলে, এত লোভ করা ঠিক না, এত লোভ করলে সব হারাবি। বাড়িতে আসার পর বিনায়কের ছেলে বিনায়কের রক্ষিতা মহিলাকে বলে, এই নে তোর জন্য স্বর্ণের কয়েন এনেছি, এখন থেকে তুই আমার, আমি আর কয়েকদিন পর তোকে বিয়ে করব। মানে দেখেছো ব্যাপারটা? এতটুকু ছেলে এখন থেকে তার ভিতরে এত পরিমাণ লোভ আর নারীর নেশা। বিনায়কের ছেলে বিনায়কের থেকেও বেশি লোভী। কিছুদিন পর বিনায়কের বাড়িতে দুজন লোক আসে। তারা বিনায়ককে বলে, আপনাকে তো বলেছিলাম জমিদার বাড়ির দলিলটা নিজের নামে করে নিতে, কিন্তু আপনি তো কথা শোনেননি। এখন টুম্বারের সেই জমিদার বাড়িটা ভারত সরকার নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে, কারণ দেশভাগের পর যে সকল জায়গা জমির কোনো লিখিত মালিক নেই সেসব এখন সরকারি সম্পত্তি। সেখানে কয়েকদিন পর আর কেউ ঢুকতে পারবে না। এটা শুনে বিনায়ক চিন্তিত হয়ে যায়, কারণ তার বাচ্চারা এখনো অনেক ছোট ছোট, আর সে নিজের সব সম্পদ আরাম আয়েশ করে নারীর পিছনে উড়িয়ে দিয়েছে। বিনায়ককে চিন্তিত দেখে তার ছেলে তাকে একটা বুদ্ধি দেয়। সে বলে, বাবা আমরা যদি হস্তরের কয়েনের পুরো ব্যাগটা নিয়ে আসি তাহলে কেমন হয়? তখন আমাদের স্বর্ণের কোনো অভাব হবে না, আর বারবার গুহায়ও যাওয়া লাগবে না। ছেলেটা আরো বলে, আমরা হস্তরকে একটা পুতুল খেতে দেই, এজন্য আমরা কম সময় পাই। স্বর্ণ কুড়িয়ে আনার জন্য আমরা যদি হস্তরকে অনেক পুতুল দেই তাহলে সে তো খেতে ব্যস্ত থাকবে, তখন আমরা কয়েনের ব্যাগটা খুলে নিয়ে আসবো। বিনায়ক ভেবে দেখলো বুদ্ধিটা তো ভালোই, তাই তারা শেষবারের মতো টুম্বারে যায়। অনেকগুলো আটার পুতুল নিয়ে বাপ বেটা দুজনে হাসি মুখে গুহার ভিতরে প্রবেশ করে। আটার বৃত্তের ভিতর দাঁড়িয়ে বিনায়ক হাতে দুটো পুতুল নেয় এবং সেখানে হস্তর আসতে থাকে। কিন্তু অবাক ব্যাপার তো হলো, এখানে হস্তর দুইটা চলে আসলো কিভাবে, আর একটা হস্তর কোথা থেকে এলো? আপনাদের যদি টুম্বার মুভির আমাদের করা এক্সপ্লেনেশনটা ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে এমন আরো অনেক রহস্যময় মুভির এক্সপ্লেনেশন দেখতে পান। তো গল্পে ফিরে আসা যাক। বিনায়ক জানতো শুধু একটাই হস্তর। বিনায়ক দেখে যতগুলো আটার পুতুল সে বের করেছে এখানে ততগুলো হস্তর এসে হাজির, এবং তারা চারপাশ থেকে বিনায়ক ও তার ছেলেকে ঘিরে ফেলেছে। যার ফলে বিনায়কের ছেলে ভয় পেয়ে কয়েকটা পুতুল হাসতারের দিকে ছুঁড়ে মারে। হাসতারগুলো খাবারের জন্য পাগল হয়ে যায়, একে অপরের সাথে মারামারি শুরু করে। এক নিমিষেই সবগুলো পুতুল খাওয়া শেষ করে হাসতারগুলো আবার বিনায়ক ও তার ছেলেকে ঘিরে ফেলে। কিছু সময় বিনায়ক সেখানে চুপ করে বসেছিল। সে শেষবারের মতো ভাবলো এতগুলো হাসতার থেকে যে করেই হোক তার ছেলেকে বাঁচাতে হবে। তাই বাকি যে কয়টা পুতুল ছিল সেগুলো সে নিজের শরীরে বেঁধে দড়ি দিয়ে কুয়ার উপরে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই সবগুলো হাসতার বিনায়কের ওপর আক্রমণ করে। বিনায়ক হাসতারগুলোকে সাথে নিয়ে গুহার উপরে ওঠে, আর কুয়ার মুখে দেওয়া আটার বৃত্তে লেগে সবগুলো হাসতার পুড়ে ছাই হয়ে যায়। কিছুক্ষণ পরে সেখান থেকে সব হাসতার চলে গেলে বিনায়কের ছেলেটা ধীরে ধীরে গুহার উপরে উঠে আসে আর কান্না করতে থাকে, কারণ তার লোভের জন্যই আজকে তাদের এই করুণ অবস্থা হয়েছে। বিনায়কের ছেলে ভাবছিল বাবা মারা গেছে, তাই সে কান্না করতে করতে জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে তার বাবা তাকে ডাক দেয়। বিনায়ক এক ভয়ানক রাক্ষসে পরিণত হয়েছিল। তার ছেলেকে ডেকে বলে, নে, এই কয়েনের ব্যাগটাই তো চেয়েছিলি তুই, নিয়ে যা, আয় আমার থেকে নিয়ে যা, নিয়ে যা আমার থেকে, আয়। ছেলেটা কান্না করতে করতেই বিনায়কের গায়ে আগুন লাগিয়ে দেয় আর বলে, বাবা ঘুমিয়ে যাও, না হলে হস্ত চলে আসবে। আর বিনায়ক সেখানেই সকল লোভের অবসান ঘটিয়ে চির নিদ্রায় চলে যায়। বিনায়কের ছেলে জমিদার বাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই মুভির সমাপ্তি ঘটে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর মিকা স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর তা না হলে অস্তর তোমার ঘরে এসে তোমাকে চুমা দিবে।